একটা সময় ছিল যখন সাউথ কোরিয়ার কাছে ছিল না বিশাল কোনো অয়েল রিজার্ভ, ছিল না বড় কোনো ন্যাচারাল রিসোর্স, ছিল শুধু যুদ্ধের ধ্বংসস্তূপ, দরিদ্র মানুষ আর অনিশ্চিত ভবিষ্যৎ। ১৯৫৩ সালে কোরিয়ান ওয়ার শেষ হওয়ার পর দেশটির অর্থনীতি ছিল প্রায় ধ্বংসপ্রাপ্ত। কিন্তু আজ সেই একই দেশ তৈরি করছে বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর, অত্যাধুনিক গাড়ি, জাহাজ আর ইলেকট্রনিক্স। স্যামসুং, হিউন্ডাই, এলজি, আজ যাদের নাম পুরো পৃথিবী চেনে, দেশটির নাম সাউথ কোরিয়া। কিন্তু কিভাবে? মাত্র কয়েক দশকে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ কিভাবে বিশ্বের অন্যতম টেকনোলজি পাওয়ার হাউস হয়ে উঠল? আজ প্রেক্ষাপটের এই পর্বে আমরা জানব সেই অবিশ্বাস্য ট্রান্সফরমেশনের গল্প। ১৯৫৩ সাল, কোরিয়ান ওয়ার তো শেষ হয়েছে, কিন্তু সাউথ কোরিয়ার সামনে তখন যুদ্ধ শেষ হওয়ার চেয়েও বড় প্রশ্ন, এই দেশটা এবার দাঁড়াবে কিভাবে? শহর ও গ্রাম জুড়ে যুদ্ধের ক্ষত, ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, অর্থনীতি ছিল অত্যন্ত দুর্বল। তখন সাউথ কোরিয়ার হাতে ছিল না বড় কোনো প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার, ছিল না শক্তিশালী শিল্পভিত্তি। বিদেশি সাহায্য তখন দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাউথ কোরিয়া শুধু সাহায্যের ওপর নির্ভর করে থাকেনি, বরং ধীরে ধীরে তারা বুঝতে শুরু করল, যদি সত্যিই বদলাতে হয় তাহলে অন্যের সাহায্য নিয়ে নয়, নিজেদের অর্থনীতিকেই শক্তিশালী করতে হবে। আর এই চিন্তাটাই সাউথ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে উঠতে শুরু করে। ১৯৬০-এর দশকে সাউথ কোরিয়া শুরু করল একটি অ্যাগ্রেসিভ ইকোনমিক ট্রান্সফরমেশন। লক্ষ্য ছিল পরিষ্কার, এক্সপোর্ট করতে হবে। দেশের ভেতরের বাজার ছোট, তাই সাউথ কোরিয়া তাকালো বাইরের বিশ্বের দিকে। সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে শুরু করল, ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট বাড়ল, আর এক্সপোর্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি গ্রহণ করা হলো। শুরুটা কিন্তু গ্ল্যামারাস ছিল না। টেক্সটাইল, ক্লোদিং, ফুটওয়্যার, বাইসিকেল এর মতো রিলেটিভলি সিম্পল ম্যানুফ্যাকচার্ড গুডস দিয়ে সাউথ কোরিয়া আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে শুরু করে। তারপর ধীরে ধীরে দেশটি আরও কমপ্লেক্স প্রোডাক্টের দিকে এগিয়ে যায়। ১৯৬০-এর দশকে এক্সপোর্টস দ্রুত বাড়তে থাকে। ওয়ার্ল্ড ব্যাংকের হিস্টোরিক্যাল রিসার্চ দেখায় এই সময় এক্সপোর্ট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সাউথ কোরিয়ার দ্রুত ইকোনমিক এক্সপানশনের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। অর্থাৎ সাউথ কোরিয়া প্রথমে টেকনোলজি কিনেছে, তারপর টেকনোলজি শিখেছে, আর শেষ পর্যন্ত টেকনোলজি তৈরি করতে শুরু করেছে। কিন্তু শুধু ছোট শিল্প দিয়ে সাউথ কোরিয়া থেমে থাকেনি। ১৯৭০-এর দশকে দেশটি ঢুকে পড়ে হেভি ইন্ডাস্ট্রিতে। স্টিল, শিপবিল্ডিং, কেমিক্যাল, অটোমোবিলস এগুলো ছিল অনেক বড় ঝুঁকি, কারণ তখন সাউথ কোরিয়ার কাছে জাপান বা ইউরোপের মতো দীর্ঘ ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রি ছিল না। তবুও দেশটি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টসে ইনভেস্টমেন্ট করতে থাকে, আর এখানেই তৈরি হতে থাকে সাউথ কোরিয়ার ফেমাস মিরাকল অন দ্য হান রিভার। একদিকে সরকার লং টার্ম প্ল্যানিং করছে, অন্যদিকে প্রাইভেট কোম্পানিজ বড় বড় ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টস তৈরি করছে, আর এই দুই শক্তি একসঙ্গে সাউথ কোরিয়াকে ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউসের দিকে নিয়ে যায়। ওয়ার্ল্ড ব্যাংকের রিসার্চ অনুযায়ী সাউথ কোরিয়া লাইট ম্যানুফ্যাকচারিং থেকে ধীরে ধীরে শিপবিল্ডিং, অটোমোবিলস, কেমিক্যালস এবং ইলেকট্রনিক্সের মতো সোফিস্টিকেটেড ইন্ডাস্ট্রিজে উঠে আসে। এই ট্রান্সফরমেশনের গল্পে আরেকটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, চেবল। এগুলো হলো সাউথ কোরিয়ার বড় ফ্যামিলি কন্ট্রোলড বিজনেস গ্রুপস। স্যামসুং, হিউন্ডাই, এলজি, এসকে এই কোম্পানিগুলো শুধু নিজেদের বিজনেস বড় করেনি, তারা সাউথ কোরিয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনের অংশ হয়ে ওঠে। একসময় যে দেশ টেক্সটাইল এক্সপোর্ট করত, সেই দেশই পরে গাড়ি বানাতে শুরু করল, জাহাজ বানাতে শুরু করল, ইলেকট্রনিক্স তৈরি করতে শুরু করল, আর ধীরে ধীরে গ্লোবাল ব্র্যান্ডস তৈরি হল। স্যামসুংয়ের জার্নি দেখুন। একটি কোরিয়ান কোম্পানি ধীরে ধীরে ইলেকট্রনিক্স থেকে সেমিকন্ডাক্টরসের মতো অ্যাডভান্স টেকনোলজি সেক্টরে উঠে গেল। হিউন্ডাইও কোরিয়ান ম্যানুফ্যাকচারিংয়ের শক্তিকে গ্লোবাল অটোমোবিল মার্কেটে নিয়ে গেল। তবে এই মডেলের সমালোচনাও আছে, কারণ অর্থনীতিতে কয়েকটি বড় বিজনেস গ্রুপের অতিরিক্ত ইনফ্লুয়েন্স, কম্পিটিশন এবং ওয়েলথ ডিস্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন তৈরি করেছে। অর্থাৎ সাউথ কোরিয়ার ইকোনমিক মিরাকেলের শক্তি একই সঙ্গে তার একটি উইকনেসও তৈরি করেছে। কিন্তু সাউথ কোরিয়ার গল্পকে শুধু স্যামসুং বা হিউন্ডাই দিয়ে ব্যাখ্যা করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বাদ পড়ে যাবে, সেটা হলো হিউম্যান ক্যাপিটাল। সাউথ কোরিয়া এডুকেশনে বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছে। একটি দরিদ্র দেশ, যার কাছে ন্যাচারাল রিসোর্সেস খুব বেশি ছিল না, তারা বুঝেছিল মানুষই তাদের সবচেয়ে বড় রিসোর্স। স্কুল, ইউনিভার্সিটি, টেকনিক্যাল স্কিলস, রিসার্চ এবং পরে অ্যাডভান্স টেকনোলজি, এই ইনভেস্টমেন্টের ফলেই সাউথ কোরিয়া এমন একটি ওয়ার্কফোর্স তৈরি করতে সক্ষম হয়, যা ম্যানুফ্যাকচারিং থেকে টেকনোলজি প্রতিটি ধাপে আপগ্রেড হতে থাকে।
OECD এর সাম্প্রতিক অ্যানালিসিসও দেখায় সাউথ কোরিয়ার দীর্ঘমেয়াদী গ্রোথে এডুকেশন, ক্যাপিটাল অ্যাকিউমুলেশন এবং লেবার সাপ্লাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপর এলো সাউথ কোরিয়ায় সবচেয়ে বড় ট্রান্সফরমেশন, ফ্যাক্টরি থেকে টেকনোলজি, লো কস্ট ম্যানুফ্যাকচারিং থেকে হাই ভ্যালু প্রোডাক্টস, ইলেকট্রনিক্স থেকে সেমিকন্ডাক্টরস, কার্স থেকে ইলেকট্রিক ভেহিকলস, শিপ বিল্ডিং থেকে অ্যাডভান্সড ভেসেলস, এমনকি ব্যাটারিজ, বায়োটেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নতুন টেকনোলজি সেক্টরেও সাউথ কোরিয়া বড় ইনভেস্টমেন্ট করছে। আজ সাউথ কোরিয়ার ইকোনমির জন্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক OECD অ্যানালিসিস অনুযায়ী অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর এক্সপোর্টস এখনও দেশটির ইকোনমিক গ্রোথের অন্যতম বড় ড্রাইভার। ওয়ার্ল্ড ব্যাংকের লেটেস্ট ডাটা অনুযায়ী 2024 সালে সাউথ কোরিয়ার জিডিপি ছিল প্রায় $1.88 ট্রিলিয়ন, আর জিডিপি পার ক্যাপিটা ছিল প্রায় $36,239। অর্থাৎ কয়েক দশক আগের সেই দরিদ্র দেশটি আজ বিশ্বের অন্যতম অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিজের একটি। কিন্তু সাউথ কোরিয়ার গল্প শুধু সাকসেস স্টোরি নয়, এই ইকোনমিক মিরাকেলের একটি হিডেন কস্টও আছে। সবচেয়ে বড় সমস্যা পপুলেশন। সাউথ কোরিয়াতে বার্থ রেট এত কমে গেছে যে ভবিষ্যতে ওয়ার্কিং এজ পপুলেশন কমতে পারে। OECD এর তথ্য অনুযায়ী টোটাল ফার্টিলিটি রেট 1960 সালে প্রায় 6-এর কাছাকাছি ছিল। 2023 সালে তা নেমে আসে মাত্র 0.72-এ। 2025 সালে কিছুটা বেড়ে প্রায় 0.80 হলেও এটি এখনও অত্যন্ত নিম্ন পর্যায়ে। এর মানে কি? কম শিশু, কম ফিউচার ওয়ার্কার্স আর দ্রুত এজিং পপুলেশন। ফলে ভবিষ্যতে পেনশন, হেলথ কেয়ার এবং গভর্নমেন্ট ফাইন্যান্সেসের ওপর চাপ বাড়তে পারে। এর সঙ্গে আছে আরও কিছু সমস্যা: হাউসিং কস্ট, ইউথ প্রেশার, এডুকেশন কম্পিটিশন, হাউসহোল্ড ডেট, আর বড় বিজনেস গ্রুপসের অর্থনীতিতে বিশাল ইনফ্লুয়েন্স। সাউথ কোরিয়ার উন্নয়নের গতি অবিশ্বাস্য ছিল, কিন্তু এখন চ্যালেঞ্জ হল এই গ্রোথ মডেল কি একইভাবে আগামী কয়েক দশকও চলতে পারবে? কারণ এখন সাউথ কোরিয়াকে শুধু দ্রুত গ্রো করলেই হবে না, তাকে একই সঙ্গে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, নতুন টেকনোলজি তৈরি করতে হবে, আর এজিং পপুলেশনের চাপও সামলাতে হবে। OECD বলছে পপুলেশন এজিংয়ের কারণে সাউথ কোরিয়ার লেবার ফোর্স সংকুচিত হওয়ার পথে, যা দীর্ঘমেয়াদী গ্রোথ এবং পাবলিক ফাইন্যান্সেসের ওপর চাপ তৈরি করতে পারে। তাই সাউথ কোরিয়ার পরবর্তী বড় যুদ্ধ হয়তো আর শুধু ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নয়, এবার যুদ্ধ AI এর জন্য, সেমিকন্ডাক্টর লিডারশিপের জন্য, রোবোটিক্স, ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারিজ, বায়োটেকনোলজি, গ্রিন টেকনোলজি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জন্য। কারণ যে দেশ একসময় তার সবচেয়ে বড় রিসোর্স হিসেবে মানুষকে ব্যবহার করে উঠে দাঁড়িয়েছিল, আজ সেই দেশকেই কমতে থাকা পপুলেশনের মধ্যে আরও বেশি প্রোডাক্টিভিটি তৈরি করতে হবে। সাম্প্রতিক OECD প্রজেকশন অনুযায়ী সাউথ কোরিয়ার জিডিপি গ্রোথ 2026 সালে প্রায় 2.6% হতে পারে, যেখানে সেমিকন্ডাক্টর এক্সপোর্টস গ্রোথের একটি গুরুত্বপূর্ণ ড্রাইভার হিসেবে থাকছে। সাউথ কোরিয়ার গল্প আসলে স্যামসাং কিংবা হুন্দাইয়ের গল্প নয়। এটা এমন একটি দেশের গল্প যে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে, সাহায্য নিয়েছে, তারপর সেই সাহায্যকে ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন এবং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করেছে, বিশ্ববাজারে এক্সপোর্ট করেছে, টেকনোলজি শিখেছে, আর শেষ পর্যন্ত নিজের টেকনোলজি তৈরি করেছে। আজ সাউথ কোরিয়া শুধু একটি ওয়েলথি কান্ট্রি নয়। একসময় যে দেশ ইন্টারন্যাশনাল এড নিত, আজ সেই দেশই অন্য উন্নয়নশীল দেশকে নলেজ, টেকনোলজি এবং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয়। তাহলে প্রশ্ন হল, সাউথ কোরিয়ার এই ইকোনমিক মিরাকল কি শুধু একটি দেশের গল্প, নাকি সঠিক এডুকেশন, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আর লং টার্ম প্ল্যানিং থাকলে অন্য দেশও এমন ট্রান্সফরমেশন ঘটাতে পারে? আপনার কি মনে হয়? এমনই বিশ্বের বিভিন্ন দেশের উত্থান, অর্থনীতি আর অজানা গল্প জানতে থাকুন প্রেক্ষাপটের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন তথ্যভিত্তিক গল্প নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রতিটি দেশের গল্পের পেছনেই লুকিয়ে থাকে একটি প্রেক্ষাপট।